ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 প্রশ্নে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, অভিযোগ বিএনপির। আদেশে গড়মিল থাকার দাবি, একই দিনে নির্বাচন ও গণভোটে সংকট বাড়ার আশঙ্কা জামায়াতের। জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, এখান থেকে বিচ্ছিন্ন হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ কিচ্ছু বোঝে না। একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খেলোয়াড়দের সহযোগিতা ছাড়া প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন, বললেন সিইসি। রেফারি হওয়ার ঘোষণা, দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু, আচরণবিধি না মানলে তফসিলের পর ব্যবস্থা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের, খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আওয়ামী লীগের লকডাউনে রাজধানী জুড়ে সর্বোচ্চ সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। নাশকতা রুখতে দিনভর সরব বিভিন্ন দল ও সংগঠন। এবং রাজশাহীতে বিচারকের বাড়িতে ঢুকে স্ত্রী সন্তানকে ছুরিকাঘাত, প্রাণ গেল ছেলের, গুরুতর অবস্থায় মাকে হাসপাতালে ভর্তি, আটক এক। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তাতে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সেটি গ্যাজেট আকারে প্রকাশ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি হয়। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। এরপর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রক্রিয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আর সনদের আইনি ভিত্তির দাবিতে রাজপথের কর্মসূচি পালন করছে জামায়াত সহ 8 দল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যরাও। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে এদিন দুপুরে সনদের সারসংক্ষেপ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পরে সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন পরে সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে এগিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ না অপশনে উত্তর নেওয়া হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সনদের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো মতবিরোধ নেই উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে, এতে এগিয়ে যেতে সাহসী হবে জাতি। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়।
লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং 30 দিনের মধ্যে সংসদে উচ্চকক্ষ গঠন করবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সই হওয়া সনদের সঙ্গে আদেশে গড়মিল থাকারও দাবিদার। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সব জটিলতার অবসান হবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় জুলাই সনদ নিয়ে দলগুলোর ঐক্য হলেও গণভোটের সময় ও নির্বাচনের পরিবেশ নিয়ে চলে পাল্টাপাল্টি বক্তব্য। নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠেও সরব দলগুলো। এই অবস্থায় জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় চূড়ান্ত করল সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু তাতেও কাটেনি সংকট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের গড়মিল আছে। গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গড়মিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা FSDS। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ঐকমত্য কমিশন অনেক কিছু জটিল করে দিয়ে গেছে। ঐকমত্য কমিশন তারা অনেক কিছু কমপ্লিকেটেড করে দিয়ে গেছে। ঐকমত কারোর উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আর বিএনপি মহাসচিবের মতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভিন্ন মত থাকা স্বাভাবিক। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে সব বিষয়ে মীমাংসা করতে হবে। প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে দ্বিমত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে। আমরা যেটা বুঝি যে অতি দ্রুত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট, সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। আলোচনায় অন্যান্য দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। এই লাইনের বোধহয় আমরা কিছু প্রতিফলন দেখেছি, কিন্তু তারপরেও আমরা সেটাকে সাধুবাদ জানাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট বাড়বে বলে শঙ্কা তার। ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি
এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন, অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সংকটে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা চায় না এনসিপি। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন নেতারা। একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি যায়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন। গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন। গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় সোমবার সকালে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা, কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা, সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। হাসিনা, কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা, কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর 12,000-এর বেশি সদস্য। লকডাউনের নামে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। রাস্তায় দাঁড়ানো সাজোয়া যান, পাশে অবস্থান বিজিবি সদস্যদের। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্বে এমন 14 প্লাটুন বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে বিজিবির পাশাপাশি টহল দেয় সেনাবাহিনীও। রাজধানীতে 70টি টহল, 40টি চেকপোস্ট বসিয়েছে র্যাব। পাশাপাশি আছে গোয়েন্দা নজরদারি। নাশকতার তথ্য পেলেই চলছে অভিযান। দায়িত্ব পালন করছে 4000 সদস্য। জনগণকে সাথে রেখে প্রতিরোধ করা, মানুষের স্বাভাবিক জীবনে স্বস্তি রাখা, যারা অফিস গোয়িং বা হসপিটালে যাচ্ছে, নিত্যপণ্য ক্রয় বিক্রয় বা ওষুধ ক্রয়, এই যে স্বাভাবিক জনজীবন, এখানে আমাদের কিছু কার্যক্রম আছে। এই রুটিন মাফিক আমরা এই কার্যক্রম শক্ত হতে দেখছি। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশও। অস্থায়ী চেকপোস্টে চলে তল্লাশি।
ডিএমপি বলছে অপ্রীতিকর পরিস্থিতি রোধে নিয়মিতদের পাশাপাশি মাঠে অতিরিক্ত 7,000 সদস্য, অপরাধীদের উদ্দেশ্যে কঠোর বার্তা তার। মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমাদের পুলিশের যা যা করণীয় আমরা তাই করতেছি এবং এটা একেবারে নিয়মিত কাজেরই একটা অংশ। আমরা আমাদের যেমন ফুট পেট্রোল আছে, মোবাইল পেট্রোলিং আছে, মোটরসাইকেল পেট্রোলিং আছে, চেকপোস্ট আছে, এইসবের মাধ্যমে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করতেছি। এদিকে ধানমন্ডি 32 নম্বর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সন্দেহে 6 জনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি বাস পুকুরে, হেলপার সহ অন্তত 20 যাত্রী আহত, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর রেফারির ভূমিকায় থাকবে ইসি। তবে দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের শুরুতে কথা বলেন সিইসি। তফসিল ঘোষণার পর আচরণবিধি না মানলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। সব ধরনের আইনি সংস্কার ও ভোটের প্রস্তুতি শেষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন ভবনে সংলাপের প্রথম দিনে 2 পর্বে 12টি দলকে ডাকে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সকালে সংলাপে অংশ নেয় 6টি দল। সংলাপের শুরুর দিনই নির্বাচন কমিশনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুললেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা। আমাদের নেতৃবৃন্দ তো রেডি হয়ে থাকেন না যে আপনারা কখন ডাকবেন, আমরা এসে উপস্থিত হয়ে যাব। নির্বাচন কমিশন থেকে আমাদের আগের দায়িত্বশীলদের নামে চিঠি গেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এখনো সরকার ব্যর্থ দায়ী করে তফসিল ঘোষণার আগেই ইসির কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে দলগুলো। রাজনৈতিক দলগুলোতে 33% নারী নেতৃত্ব না রাখার বিধান, জোটে নির্বাচন করলে নিজ দলের প্রতীকে ভোটের বিধান থেকে সরে আসার দাবি জানান তারা। তফসিল ঘোষণার পূর্বেই একটা নিরাপত্তা সিকিউরিটি অপারেশন করা উচিত, যাতে করে জনমনে স্বস্তি ফিরে আসে। ইসলামী দলগুলোর জন্য কঠিন হয়ে যায় 33% মহিলা সদস্য কমিটিতে রাখা, এই বিষয়টি আপনারা বিবেচনা রাখবেন। বিকেলে সংলাপে অংশ নেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, জেএসডি, বিএনএফ, বাসদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিএনএম। এ সময় তারা না ভোটের বিধান যুক্ত করা, জামানত কমানো সহ নানা দাবি তুলে ধরেন। 10,000 টাকা জামানতের প্রস্তাব আমরা দিচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আরপিওর প্রস্তাবনা তৈরি করবার আগেই রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ, সুপারিশ নেওয়াটা আপনাদের জন্য প্রায় বলতে পারেন ফরজ কাজ ছিল। এর আগে সংলাপের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন কমিশন। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায় এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আগামী রবিবার আরো 12টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেল 3টার দিকে নগরীর ডাবতলা এলাকায় তাদের বাসায় যান গৃহকর্মী। সেখানে গিয়ে সুমন ও তার মা তাসমিন নাহার এবং ঘাতক লিমন মিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তাসমিন নাহার ও লিমন এখনও হাসপাতালে ভর্তি আছেন। ঘাতক লিমনের বাড়ি গাইবান্ধায়। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারত ম্যাচের ড্রেস রিহার্সেলে কিছুক্ষণ পর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ফ্রেন্ডলি গেম নিয়ে দর্শক আগ্রহে ভাটা। ঝিনাইদহে ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত স্বাধীন সুলতান কলেজ থেকে বন্ধুর মোটর সাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে হামদহ মোড়ে গেলে সামনের দিকে থেকে আসা একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত স্বাধীনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি লোকাল বাস পুকুরে পড়ে গেছে। এতে লোকাল বাসের হেলপার সহ 2 বাসের অন্তত 20 যাত্রী আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। দেখছেন সন্ধ্যার সময়। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। ভারত জুড়ে সতর্কতার মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে আজ নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৮টায়। বিগ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে বদ্ধপরিকর কাবরেরা বাহিনী। নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে ড্র করলেও ঘরের মাঠে জয়ের প্রত্যাশা লাল সবুজের প্রতিনিধিদের। হামজা সমিত দুজনই খেলবেন এ ম্যাচে। জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন কিউবা মিচেল ও মোর্শেদ, তবে ইনজুরির কারণে এ ম্যাচে থাকবেন না মুরসালিন। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ফ্রেন্ডলি গেম নিয়ে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনই গণভোট। 4 বিষয়ে দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, অভিযোগ বিএনপির। আদেশে গড়মিল থাকার দাবি। একই দিনে নির্বাচন ও গণভোটে সংকট বাড়ার আশঙ্কা জামায়াতের। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এ ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।